কিছু কিছু স্মৃতি আছে চায় না বলা, কিছু কিছু কথা মনে দেয় যে দোলা। দ্যুতিময় জীবনে এই পথ চলা, তারপরও তোমাকে কিছু স্মৃতি বলা। কিছু কিছু স্মৃতি আছে চায় না বলা, কিছু কিছু কথা মনে দেয় যে দোলা। দ্যুতিময় জীবনে এই পথ চলা, তারপরও তোমাকে কিছু স্মৃতি বলা। বলি কথা, শুনি স্মৃতি, কখনো বেদনার, কখনো সুখের, কখনো চেপে রাখা দীর্ঘ শ্বাস, কখনো কথা মানায় কত উচ্ছ্বাস। সুখ আর দুঃখ এসো করি পারাপার। আমি, তুমি আর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আমাদের আজকের অতিথি, যিনি নিজেই শুধু পরিচিত নন, তার উত্তরাধিকার সূত্রেও কিছু পরিচিতি রয়েছে। তিনি হচ্ছেন নাট্য ব্যক্তিত্ব শাওলি মিত্র। আসুন তার সঙ্গে কথা বলা যাক। কেমন আছে শাওলিদি? ভালো কেমন চলছে কাজকর্ম? চলছে, আমাদের নিয়মিত কাজ চলছে। এখন তো একটু চাপের মধ্যে আছে। কি করছো? থিয়েটার আমার তো একটাই অবশ্যই। কাজ। হ্যাঁ, আমরা এখন প্রত্যেক রবিবার সকালে একাডেমি অফ ফাইন আর্টসে আমাদের কোনো না কোনো শো করি, কোনো না কোনো নাটক হয়। তার মধ্যে 3-4টে নাটক খুবই হয়। পুতুল খেলা আমি আবার নতুন করে করেছি। হ্যাঁ, সেটা 2002 থেকে চলছে। সেটা করেই নতুন নাটক দুটো হয়েছে পরপর 2 বছরে। রাজনৈতিক হত্যা বলে সার্চের একটা নাটকের অনুবাদ আর কি। রাজনৈতিক হত্যা উইথ এ কোয়েশ্চেন মার্ক আর কি। হ্যাঁ, সেই নাটকটা, সেটা 2004-এ হয়েছিল আমাদের। সেটা নিয়মিত হচ্ছে। আর 2005-এ আমরা করেছি চণ্ডালী, চণ্ডালিকা অবলম্বনে, মানে চণ্ডালিকার গদ্য নাটিকা আছে, গদ্য নাটিকা অবলম্বনে, মানে নৃত্যনাট্যটা নয়। সেটা নিয়ে আমি একটা স্ক্রিপ্ট করেছি, কিছু গান ওই নৃত্যনাট্য থেকে সংযোজন করে সেইটা হচ্ছে। তাছাড়া আমরা বাচ্চাদের নিয়ে কাজ করছি, ছোট ছোট 4 থেকে 14। তো ওদের নিয়ে হযবরল হয়েছে সুকুমার রায় আর লীলা মজুমদারের লঙ্কা দহন পালা। আমাদেরই একটি মেয়ে, ওর উপরে দায়িত্ব দিয়েছি বাচ্চাদেরটা করার। আমি যাই, আমি করি, গাইড করি আর কি। তো ওই দুটো প্রোডাকশনও নিয়মিত আমাদের হচ্ছে বাচ্চাদের নিয়ে। একটু পেছনে ফিরে যাই। তোমার মানে বাবা মার নাম তো আমার মুখে বলাটা আমার জন্য একদম সাংঘাতিক অন্যরকম ব্যাপার। দুজনই এমন বড় বড় লিজেন্ড। তুমিই বলো, বাবার নাম কি? সৌম্য মিত্র, তৃপ্তি মিত্র। সেটা এত সহজে কি করে বললে আমি তো পারবো। হ্যাঁ, আমার পক্ষে বাবা মা বললে বেশি কমফোর্টেবল। মানে শম্ভু মিত্র, তৃপ্তি মিত্রের মেয়ে তুমি। তো ছোটবেলাটা বলো, কেমন ভাবে, মানে জন্ম, তারপরে কোথায়, তোমাদের আদি বাড়ি কোথায়? আদি বাড়ি কলকাতায়, মানে বাবার দিক থেকে ধরলে আর কি। আমার মা ওপারের, সেই, কিন্তু বাবার কলকাতাতেই জন্ম। আমার ঠাকুর দাদাও বেশিরভাগ সময় কলকাতাতেই থেকেছেন, খুব অল্প বয়স থেকে। দাদামশাই বাবার যে মায়ের দিকে, সেটা কলকাতাতেই বাড়ি। সুতরাং কলকাতায়। আচ্ছা, আমিও কলকাতাতেই জন্মেছি। মা? মা উত্তরবঙ্গে, মানে ঠাকুরগাঁয়ের মেয়ে। আচ্ছা আচ্ছা, ঠাকুরগাঁয়ের মেয়ে, সেখান থেকে চলে এসেছিল 40-এর দশকের গোড়ার দিকে, মানে মা তখন ছোট আর কি সেই সময়। এখানে এসে দিদির বাড়িতে পড়াশোনা করেছে। তারপরে আইপিটিএতে গেছে, তারপর বাবার সাথে আলাপ হয়েছে, তারপর বিয়ে হয়েছে। তারপরে আমি যখন জন্মেছি, মানে স্বাধীনতার পরে আর কি, 47-এর পরে। 47-এর পরে। হ্যাঁ। তো ছোটবেলাটা কেমন কেটেছে?
এখন তো মনে হয় খুব ভালো কেটেছে। মানে আমার ছোটবেলায় একটা জিনিস আমি পেয়েছি যেটা বোধহয় সবাই চট করে পায় না, সেটা হচ্ছে যে ছোটবেলায় মানে আমরা খুব অদ্ভুতভাবে থাকতাম। হ্যাঁ, আমাদের বাড়িতে কলিম কাকা মানে কলিম শরাফি, হ্যাঁ। উনি থাকতেন, মানে ওর নামেই সেটা বাড়িটা জানি, প্রথমে ছিল। তারপরে বাবা মা এসে সেটা ওঠে। কোথায়? পার্ক সার্কাস। দেবেন্দ্র মেনশন? না, নাসিরুদ্দিন রোডের একটা মাসুদ সাহেবের বাড়ি। আচ্ছা আচ্ছা, আর সেখানে আমরা দোতলা একটা ফ্ল্যাটে থাকতাম। আর সেখানেই আমার জন্ম, সেখানেই বড় হওয়া। সে মানে মায়ের মৃত্যু পর্যন্ত সেই ফ্ল্যাটটা ছিল আমাদের। তো সেইখানে আমি বড় হয়েছি। সেটা ধরা যাক মানে সমস্ত ধর্মের লোক, সমস্ত জাতের লোক আছে, মানে ভীষণ একটা কসমোপলিটন চেহারা। এবং আমাদের বাড়িতে যেহেতু ধর্ম নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না আর কি, মানে মানুষ মানুষ এরকম একটা ভাব ছিল, কাজে সেই সচেতনতাটা খুব মানে ধর্ম সম্পর্কে কোনো সচেতনতা ছিল না, মানে এরকম। আমি, তুমি, আর এটা এখন দাঁড়িয়ে তো মনে হয় যে খুব ভালো। মানে তাছাড়া যেটা হতো সেটা হচ্ছে যে আমাদের 3টে ঘরের একটা ফ্ল্যাট, সেখানে বহুরূপী আমার বাবা মার নাট্যদল, সেটাও তখন নতুন তৈরি হয়েছে। তো সেটার কাজও হতো, আমাকে ঘুম কোথায় পাড়ানো হবে তখন খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম একটা জায়গা। মানে সব ঘরেই বহুরূপীর কাজ হচ্ছে, এবং মাকে নাকি সবাই তাড়িয়ে দিত, এখান থেকে এখন বাচ্চা নিয়ে যান, বাচ্চা নিয়ে এক জায়গায় হিসেব হচ্ছে, এক জায়গায় সেলাই হচ্ছে, হয়তো কস্টিউম কিছু হচ্ছে, একটা যে ঘরে রিহার্সাল হচ্ছে, মিটিং হচ্ছে, এই মানে ভীষণ একটা কর্মকাণ্ড চলছিল। আর আমি বড় হতে হতে যেটা দেখেছি সেটা হচ্ছে যে অভ্যাস, সেটা মানে আমার মনে হয় যে আমাকে খুব প্রভাবিত করেছে। এখন মনে হয় অনেকটা বয়স পেরিয়ে এসে যখন পিছনে তাকাই, আমার মনে হয় যে এখন আমাকে খুবই প্রভাবিত করেছে। সেটা হচ্ছে অনেক রকম গান, আবৃত্তি, এগুলো রেওয়াজের জন্যে হতো। সেগুলো তো আমার সেই কথা বলা, কথা শেখার সঙ্গে সঙ্গে আমার ভেতরে ঢুকেছে। ধরা যাক আরও আরও প্রভু এমনি করে আমায় মারো, আমি মারের সাগর পাড়ি দেব, কিংবা রুদ্র তোমার দারুণ দীপ্তে এসেছে দুয়ার ভেদি, এইরকম অজস্র অজস্র কবিতা, গান অভ্যাস হতো। সেইগুলো মানে একদম ভেতরে কোথাও কি কাজ করেনি? আমার মনে হয় যে আমার যে চরিত্রটা তৈরি হয়েছে, মানে আমি যা হয়েছি আর কি, সেটাতে মানে প্রথাগত শিক্ষা বা বাবা মার আলাদা করে শেখা চাইতে ওই রকম অজান্তে যে অনেক অনেক কিছু ঢুকে গেছে, সেটা বোধহয় খুব কাজ করেছে আমার ভেতরটা ঠিক করার। বেড়ে ওঠার সময় হুম, কার প্রভাব বেশি পড়েছে, বাবা না মা? মায়েরই বেশি পড়েছে, মায়ের কাছাকাছি বেশি থাকা। কারণ বাবা মা দুজনেই খুবই ব্যস্ত থাকতেন, কারোরই সময় ছিল না আমার জন্য আলাদা করে সময় দেবার। যেটুকু পাওয়া আর কি, মাকে একটু বেশি ছোটবেলায় বেশি পাওয়া গেছে। আর তাছাড়া ব্যস্ততা এমনই ছিল যে এরকমও হয়েছে যে আমি হয়তো স্কুলে চলে গেছি, মা হয়তো রাত্রিরে শুটিং করে ফিরেছে, দিনের বেলায় থিয়েটারের কাজ, আর রাত্রিরে হয়তো নাইট শুটিং ছিল কোনো কারণে, তখন রোজগার করতে গেলে তো একমাত্র সিনেমায় করা হতো। তো সেটা যখন সেই একটা সময় ছিল যে সময়টা খুব কাজ ছিল মাদের, তো আমি যখন ফিরে এসেছি তখন মা বেরিয়ে গেছে শো করতে। তো আমার সাথে আর মায়ের দেখাই হয় না, মানে আমি যখন মা ফিরেছে আমি হয়তো ঘুমিয়ে রয়েছে, তো ফোনে কথা হতো, তখন সবে ফোন এসছে আমাদের বাড়িতে, এরকমও সময় গেছে আর কি। মানে খুব, আর আমি সেই জন্যই বোধহয় ছোটোবেলা থেকে খুব স্বনির্ভর, মানে আমি জ্বর হলেও নিজে নিজে টেম্পারেচার দেখে নিজেই ওষুধ খাওয়া, এইসব খুব ছোট থেকে আমার অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি আমি খুব বদমাইশ মেয়ে ছিলাম না। না, আরেকটা জিনিস হচ্ছে যে মানে পড়াশোনা যেটা, যে মা সারাদিন বলছে যেটা, যে এবং বাবাও ব্যস্ত থাকছেন, এবং তোমার বাবা যে শম্ভু মিত্র, আমার মনে হয় না যে উনি কখনো বলবেন যে এই শাওলি পড়তে বল। তো এই তোমার পড়াশোনার দিকটা কে? এইটা খুব আমি নিজেই করতাম। বাবা খুব ছোটবেলা থেকে আমার মধ্যে ইনজেক্ট করে দিয়েছিল বলা যেতে পারে। যে আমার বাবা বলতেন খুব ছোটবেলা, মানে আমি তখন বেশ ছোট, যে দেখো বাপু, জীবনটা তোমার,
তুমি কি করবে সেটা তুমি ঠিক করবে। তুমি পড়াশোনা করলে তোমার পড়াশোনা হবে, তুমি যদি মনে করো তুমি পড়াশোনা করবে না, করো না, তাহলে তুমি তোমার জীবন বুঝে নেবে, এইরকম আর কি। তখন কিরকম যে দায়িত্ববোধ হয়ে যায় না, যেটা তো আমাকেই করতে হবে। ওটা বাবা বারবারই বলতেন যে তো কারোর কাজ নয় তোমার পিছনে লেগে তোমার কাজটা করানো, তোমার যেটা কাজ সেটা তুমি করবে। এবং সেটা আশ্চর্য, আমার বাবা যখন খুব ছোট্ট, মানে প্রায় কোলে চড়া, তখন আমার বাবার বাবা বাবাকে বলেছিলেন, আচ্ছা হুম, আচ্ছা। বাবার দাদামশাই বোধহয় বলেছিলেন যে তুমি ভালো হবে, বাবার মতো অফিস যাবে। তো তাতে আমার ঠাকুরদা আমার বাবাকে বলেছিলেন যে তোমার দাদামশাই তোমার উপর কোনো শ্রদ্ধা নেই। বাবা এতটুকু, তাহলে তোমাকে বাবার মতো চাকরি করতে বলতেন না। এবং আশ্চর্য, আমার বাবা এবং কাকা, আমার জ্যাঠা ছবি টবি আঁকতেন, উনি ডেফ অ্যান্ড ডাম্প ছিলেন আর কি। আচ্ছা। তো বাবা আর কাকা দুজনের কেউই চাকরি করেনি এবং আমিও চাকরি করিনি। এটা কি খানিকটা দুজন বড় লেজেন্ডারি ফিগারের সন্তান, এদের সমান কি হতে পারবো? না না, এইসব সেখান কোনো থেকে- ভাবনাই ছিল না মনে, এরকম কিছুই ছিল না। আমার তখনকার যেটুকু কাজ সেটুকু ঠিক মতো একটু করতে পারলে আমি খুব খুশি হতাম, সেটাও ঠিক মতো করে উঠতে পারতাম না, এটা দুঃখ। পড়াশোনাটুকু সেটা তো নিজে নিজে করা। তারপরে আমার একটু শরীর গন্ডগোল করতো আর কি, শরীর খারাপ থাকতো, সেটার জন্য খুব ভোগান্তি গেছে। সেই সব করে আমি যখন একটু বড় হলাম, মানে ধরা যাক আমার তখন 15-16 বছর বয়স হয়েছে, তখন আমার মনে হলো যে বোধহয় থিয়েটারটা করতে ভালো লাগবে, কিন্তু কেন তখনও বুঝতে পারিনি। তারপরে কলেজে ঢোকার পরে আমার মনে হলো যে আমি থিয়েটারটাই করব। কেন জানি তখন সেই কাছাকাছি সময়তে দশচক্র নাটকটা হয়েছিল, মানে আচ্ছা। ইবসেনের অ্যান এনিমি অফ দ্য হ্যাঁ, পিপলের, হ্যাঁ, যেটা অনুবাদ বাবা যেটা করেছিলেন, ওই অ্যাডাপ্টেশন দশচক্র নাটকটা থেকেই আমার এখন মনে হয় যে ওটা আমার ভেতরে খুব কাজ করেছিল। আমার কীরকম মনে হয়েছিল যে একটা কোথাও এমন একটা কথা বলা হচ্ছে যেটা খুব দামি কথা, এবং যেটা থিয়েটারের মাধ্যমেই বলা সম্ভব, এবং তাই থিয়েটারটা করতে হবে। মানে সেটা আমি যদি অভিনয় করতে নাও পারি, আমি যদি কেবল যুক্ত থাকতে পারি, তাহলেও আমার থিয়েটারটা করতে ভালো লাগবে। তখন তার বুঝতে পারিনি যে আমি পারবো কি না অভিনয় করতে, শরীর টরীরের গণ্ডগোল ছিল, সবসময় চলাফেরা করতে পারতাম না, নানা রকম ছিল। তো সেই জন্যে তখন মনে হতো যদি যুক্ত থাকতে পারি কোনো ক্রমে, তাহলেও আমার খুব ভালো লাগবে, কারণ মনে হবে যে একটা সার্থকতা পাওয়া যাচ্ছে, এমন একটা কাজ যেটার মাধ্যমে আমি আমার কী বলবো, সমাজ সম্পর্কে কিছু কথা বলতে পারছি, হ্যাঁ, যেটাতে আমার তৃপ্তি হয় ভেতরে। এবং তখন তুমি ভাবো আমি কি কি নাটক ছোটবেলা থেকে দেখছি, রক্তকরবী দেখছি, পুতুল খেলা দেখছি, দশচক্র দেখছি, মানে বিসর্জন দেখছি, তারপর আর একটু বড় হতে না হতে রাজা বাই দি পোস্ট হয়েছে যখন একটু বড় হয়েছি। তো ফলে আমি ওই রকম সব নাটক দেখেছি, হ্যাঁ, ক্লাসিক্স, এবং ওইরকম সব প্রযোজনা, যে প্রযোজনার মান মানে খুব শক্ত, তাকে ছোঁয়া। তো সেই রকম ধরনের নাটক আমি দেখেছি, দেখতে দেখতে বড় হয়েছি, সেটার সঙ্গে সঙ্গে বড় হয়েছি। তুমি এরকম মনে হয়নি যে আমাকে করতে হবে। মানে তুমি নাটক যারা করে তারা সাধারণত বলে যে আমি খাই নাটক, ঘুমাই নাটক, এরকম। তোমার জন্য সত্যি সত্যি সেটা, হ্যাঁ, মানে হ্যাঁ, বড় হয়েছো নাটকের মধ্যে। হ্যাঁ, মানে আমাকে ঘুম পাড়িয়েছে মা সাজঘরে, ঘুম পাড়িয়ে মঞ্চে গেছে, আমি সাজঘরে ঘুমিয়েছি, মানে এন্টার হয়েছে আর কি। মানে আমার খুব ছোটবেলায় মনে পড়ে, মানে একদম কোলে যখন, তখনও আমি ছেঁড়াতাড়ি ঢুকে গেছি, এরকম হাঁটতে শিখেছি সবে, ঢুকিয়ে দিয়েছে গ্রামের মেয়ে শাড়ি খুলে গেছিলো, এসব অনেক কাণ্ড, নোলক পরিয়ে টরিয়ে। তো সেই রকমভাবে, মানে যদি বলা যায় ব্রিদ ইন থিয়েটার, সেই রকম একটা ব্যাপার। তোমার নাটক করা শুরু কবে থেকে? আমি শুরু করেছি ওই, মানে আমার প্রথম নাটক বহুরূপীতেই, আমার মায়ের নির্দেশনায়, মানে আমি ছোটবেলার কথাটা ছেড়ে দিলে ধরো, ছোটবেলায় তৃপ্তি মিত্রের নির্দেশনাতেই হয়েছিল ডাকঘর। পরে বড় হয়ে কিংবদন্তি বলে কুমার রায়ের একটি নাটক আছে, সেটিকে একটু ডেভেলপ করে সেটা মা নির্দেশ দেন, সেটা আমি প্রথম
করি। প্রথম করি না, সেটা বলা ভুল, মায়েরও না বাবারও না, আমি প্রথম করেছিলাম হিমাংশু চ্যাটার্জি বলে আচ্ছা, একজন আচ্ছা, ছিলেন, হ্যাঁ। আমাদের বহুরূপীতে হ্যাঁ, ছিলেন হ্যাঁ। তখন। তো উনি বাদল সরকারের ত্রিংশ শতাব্দীটা করেছিলেন, আচ্ছা। সেটা প্রথম হয়। তারপরের বছর মা কিংবদন্তি করেছিলেন, তখন আমি অন করি। তারপরের বছর ঘটনাচক্রে আমি বাবার নাটকে করলাম পাগলা ঘোড়া। আচ্ছা। ওটা মায়েরই করার কথা ছিল। আমার মা একটা কমার্শিয়াল থিয়েটারে কাজ পেয়ে গেলেন, আমাদেরও তখন বোধহয় পরিবারে টাকা ফাঁকার দরকার ছিল, আর এদিকে তখন একাডেমি অফ ফাইন আর্টসে রেগুলার করা হবে, এসব নানান কারণে আমি মায়ের পক্স হয়েছিল, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। প্রথমে পক্স হয়েছিল, সেই জন্যে ওই ডেট ঠিক করা ছিল। তারপরে পাগলা ঘোড়াতে আমি করলাম। তো আমি মাকে বলতাম এরকম বোধহয় হয়নি যে মা একটা স্টেজে নায়িকা করছে, মেয়েও একটা স্টেজে নায়িকা করছে, এরকম পৃথিবীর ইতিহাসে বোধহয় খুঁজলে খুবই কম পাওয়া তা যাবে। হতে পারে, হ্যাঁ, তো হ্যাঁ। সেই সময় আমার ওইটা করে শুরু। তারপরে তো অনেক নাটক করেছি আমি, আবার সেই বয়সেই একটা মানে 72-2-তে তখন আমি মা বলল যে রায়নোসেরাসটা করবে। আচ্ছা। হ্যাঁ, তো আমি আবার অনুবাদও করে ফেললাম, মানে মাই জোর করলো আমাকে করতে। তখন ওই অনুবাদটি অভিনীত হয়েছিল মায়ের নির্দেশনায়, মাকে সাহায্য করেছিলাম আর কি নির্দেশনা। এরকম করে করে কাজ শিখেছি। হ্যাঁ, অনেকগুলো নাটকেই আমি মাকে তখন সাহায্য করেছি, এবং তার পরের বছরে আবার মা আবার ডাকঘর করলো অন্য কাস্ট নিয়ে, তখন আমি আবার বাচ্চাদের শেখানো এইসব কাজ করেছি। তো এরকম করতে করতে তারপরে ঘরে বাইরে হয়েছে, তাতে বিমলা করেছি। তুমি ঘরে বাইরেতে বিমলা করেছো সেই ছোটবেলায়? না, ছোটবেলায় মানে ওই 74, হ্যাঁ ওই আর কি, মানে ছোটবেলায় ইন দ্য সেন্স যে ওই 20-22 বছর বয়সে। হ্যাঁ, ওই সময় করেছি। তো এই বাবা মার সমালোচক থেকে তারপরে নিজে একদম নিজের দল, নিজের সবকিছু কবে শুরু করলে? সেটা হলো কিরকম জানো, আমি বহুরূপী ছেড়ে দিলাম একটা সময়, আমার আর ইচ্ছে করছিল না থিয়েটার করতে। মানে আমি যেটা ভেবে থিয়েটার শুরু করেছিলাম, কোনো কারণে আমার সেই সার্থকতার অনুভবটা আর হচ্ছিল না। তো সেই সময় আমার মনে হলো তার চেয়ে থিয়েটার না করা ভালো। তো আমার তো ওরকম করে কেবল অভিনয় করার জন্য আমার কোনো থিয়েটার করার আগ্রহ ছিল না কোনোদিনই, এখনো নেই। তো আমি ছেড়ে দিয়েছিলাম, এবং 4 বছর আমি থিয়েটার করিনি। অন্য সব অনেক শ্রুতি নাটকে কাজ করছিলাম, রেডিওতে অভিনয় করছিলাম, আবৃত্তি করছিলাম অনেক অনুষ্ঠানে, এইসব অনেক কাজ করছিলাম, স্ক্রিপ্ট করছিলাম রেডিওর, কিন্তু অভিনয় করিনি স্টেজে, মানে মঞ্চে কিছুই নেই, মানে দল নেই, কিছু নেই, চাল নেই, চুলো নেই। আমি যে বাড়িটাতে থাকি সেটাও ভীষণ ছোট, এইরকম ছোট্ট একটা ঘরের মধ্যে আমি প্রথম রিহার্সাল শুরু করি, ঠিক এই প্ল্যাটফর্মটার আয়তন যাকে, তাতে আমি রিহার্সাল শুরু করি। মানে তারপরে আমি তখন গান খুব রেগুলার গান শিখতাম, আমার ক্লাসিক্যাল শিখতাম, আমার মাস্টারমশাই আসতেন যিনি, গুরুজিকে বললাম সুর দিতে, তিনি অনেকগুলো গানের সুর দিলেন। এরকম করে কাজটা শুরু হয়ে গেল কি করে, এবং কি করে যে হয়ে গেল আমার মনে হলো কেউ যেন আমাকে দিয়ে করে নিল, কি জানি থিয়েটার কিন্তু সেটাই। হ্যাঁ, ভেবে নয়, ভেবে তুমি থিয়েটার কখনো করতে কিরম যেন পারবে না। এটা হয়ে গেল। সেটা 83 সালের অগস্ট, এবং ওটা প্রথম যখন হয়েছে তখন কিন্তু আমার দল তৈরি হয়নি, আমার দলের নামকরণ হয়নি, কিছু হয়নি, কিছু লোক জুটিয়ে পাঠিয়ে একটা ব্যানারে করে দেওয়া। এরকম করে 3-4-5টা শো করার পরে দেখা গেল এত ডাক আসছে নাটকটার যে আমাকে একটা দল না করলে নয়। তখন পঞ্চম বৈদিক আমার নিজের সংগঠন তৈরি হলো। তারপর থেকে আর কি করলে? তারপরে কি কথা? তারপরে না, তারপরে আমরা দশচক্রটা আবার রিভাইভ করেছি বাবার নির্দেশনায়, বাবা অভিনয় করেছে। সেটা বাংলাদেশে একটা বিভৎস ঘূর্ণিঝড় হয়েছিল 85 সালে, বাবা তখন কিন্তু করতে চাইছিলেন ওদের মানে বাংলাদেশের জন্য। তো তখন ওই দশচক্র করে আমরা 1 লাখের উপর টাকা, তখনকার মানে 85 সালে 1,06,000 টাকা 6টা শো থেকে তুলে আমরা দান করে দিয়েছিলাম, মানে পুরো টাকাটা। সেটা সম্ভবত একজন উপাচার্য নিয়ে, ওটা বাংলাদেশ মিশনের, তখন তো মিশন বলা হতো, তখন হয়েছে, তখন বোধহয় হাই কমিশন পুরোপুরি হয়নি, তো সেটা দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে দশচক্রের পর আমরা রাজা করি। বাবাকেই বললাম আর কি, যে তুমি যেরকম করে করেছিলে বহুরূপীতে ঠিক সেরকম করে বলো, আমি ওটাই করতে চাই। হ্যাঁ, মানে আমি অন্যরকম কিছু করতে চাই না। তারপরে কথা অমৃত সমান, তার মধ্যে আমার মায়ের ক্যান্সার হলো, মা মারা গেলেন, নানান রকম ঝড়ঝঞ্ঝার পরে কথা অমৃত সমান, সেটাও ওই কথকতা, সেটাও মহাভারত, কাজ করে চলেছি। আমি এবার তোমাকে আমাদের ওদিকের কথা জানতে চাইবো।
তুমি তো আমাদের ওদিকেও মানে ডিরেকশন না, কিন্তু আমি জানি যে তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপরে আমাদের ঢাকা ইউনিভার্সিটি, তারপরে রাজশাহী ইউনিভার্সিটি গিয়ে তুমি ক্লাস নিয়েছো। হ্যাঁ। সেটা কি? মানে সে রাজশাহী ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটিতে খুবই কম সময়ের জন্য, মানে কয়েক ঘন্টা হয়তো কিছু বলেছি এরকম একটা দিনে। কিন্তু জাহাঙ্গীরনগরে আমি 8-10 দিন থেকে দুবার গিয়ে কাজ ওয়ার্কশপ করেছি। করিয়েছো না জাস্ট ক্লাস নিয়েছো? ওয়ার্কশপ ঠিক বলবো না সেটাকে, তবে আমি অনেকগুলো কাজ করেছিলাম তখন। সেটা হচ্ছে যে প্রথমত গলার রেওয়াজ কিভাবে করতে হয় সেইটা করে দেখানো এবং প্র্যাকটিস করানো, যে কদিন ছিলাম সেটা করেছিলাম। হাঁটা চলা এগুলো দেখিয়েছিলাম এবং তার সঙ্গে সঙ্গে নাটক পড়িয়েছিলাম এবং উচ্চারণ। আমি একটু ছোট্ট আবৃত্তি করে শোনাবে? একটা কবিতা বলতে আমার খুব ভালো লাগে, বলি। বলো। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চেতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়, সহায় মোর প্রাণ। For more updates, subscribe.